তা আসলে সাহিত্য সংস্কৃতির অঙ্গনে ছোটবেলা থেকেই পদচারণা ছিল। বাবা কবিতা লিখতেন, আমি সেই কবিতা আবৃত্তি করতাম। তো একেবারে রক্তের ভেতরে ঢুকে গেছে, যার কারণে সায়েন্সে পড়াশোনা করার পরেও ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি। তো সাহিত্যটা আসলে জীবনের প্রতিচ্ছবি। আমাদের প্রতিদিনের জীবন আচরণের যে ছোট ছোট ঘটনা সংগঠনগুলো আছে, দুঃখ, কষ্ট, হাসি, অভিমান, রাগ, ঘৃণা, ভালোবাসা, অনুরাগ, সবই কিন্তু সাহিত্যে প্রতিভাসিত হয়, প্রতিফলিত হয়। তা আমি জীবনকে অনেক কাছে পেয়েছি সাহিত্যে পড়াশোনা করে, লেখালেখি করে। তা যেমন কবিতা লিখি তখন একেবারে নির্যাস, বিভিন্ন মেটাফোর, সিমিলি বা ইনসিনুয়েশন, বিভিন্ন যে সাহিত্যের গঠন প্রণালী আছে সেগুলো দিয়ে অনেক ছোট ছোট করে অনেক বেশি কথা বলতে হয়, লিখতে হয় কবিতায়, যেটি হয়তো উপন্যাস বা গল্পে অনেক বিস্তারিত লেখা যায়, চোখের সামনে পুরো দৃশ্যপটকে ফুটিয়ে তোলা যায়। কবিতার মধ্যে কবিদের অনেক সীমাবদ্ধতা থাকে, একেবারে জেলখানার মতো হাত পা বাঁধা। কিন্তু যখন একজন বাচিক শিল্পী সেই কবিতাকে দর্শকের সামনে তুলে ধরে, শ্রোতার সামনে তুলে ধরে, শ্রোতার মনশ্চক্ষুর সামনে, সেটি কিন্তু একেবারে সেলুলয়েডের ফিতার মতো করে প্রতিটি অক্ষর কথা বলে। আমাদের সাহিত্যে আমি সবচেয়ে ফাঁকিবাজদের একজন ছিলাম, কারণ ক্লাস রেগুলার করতাম না। তা আমাদের স্যাররা বলতো যে তুমি যদি সাহিত্য পড়াশোনা করতে চাও, ভালো করতে চাও, তোমাকে মনশ্চক্ষুতে দেখতে হবে। তো মনশ্চক্ষুতে দেখা বা ভিজুয়ালাইজেশন, সেটি কিন্তু আমরা সবাই করি, অজ্ঞাতেও সারি করি। যেমন যখন কবি, একজন বাচিক শিল্পী আবৃত্তি করেন, তখন কিন্তু ওই ঘটনার প্রেক্ষাপট আমাদের চোখের সামনে হালকা করে ভেসে ওঠে। যদি আমরা গভীর মনোযোগ স্থাপন করি, তখন আমাদের চোখের সামনে একেবারে কল্পনার মনে হচ্ছে সিনেমা হলের সামনেই দেখছি। আমরা আমাদের ছোটোবেলার অনেক গল্প বা অনেক কাহিনী বা অনেক স্মৃতি আমাদের চোখের সামনে কিন্তু এভাবে আসে, আনমনে আসে। তো একজন বাচিক শিল্পী যখন অসাধারণ সুন্দর করে তার কণ্ঠের অনুরণন দিয়ে, কণ্ঠস্বরের প্রক্ষেপণ দিয়ে, আবেগ দিয়ে, রস দিয়ে সুন্দরভাবে সে উপস্থাপন করে, তখন কবির অক্ষরগুলো কথা বলে। কবিকে বাঁচিয়ে রাখে যেভাবে একটি বই বা লেখা, ঠিক তেমনিভাবে লেখার অক্ষরগুলো বাচিক শিল্পীর কণ্ঠস্বরের প্রক্ষেপণে সেটি জীবন্ত হয় এবং এক কান থেকে এক কানে ঘুরে যায়। শামসুর রহমানের স্বাধীনতা তুমি, এই কবিতা আমরা কয়জন পড়তাম, কয়জন শুনতাম, কিন্তু সেটি বইতে ছিল, পাঠ্য বইয়ে সেটি একটি সবাই পড়েছে। পাশাপাশি কিন্তু আমরা অনেকে আবৃত্তি শুনেছি, যার কারণে বাংলাদেশে এমন কোনো শিক্ষিত মানুষ নেই যে কবিতাটা শুনেনি। আবার সিলেবাসে নাই এমন অনেক কবিতা, নিমলেন্দুর অনেক কবিতা, বা আবু জাফর ওবায়দুল্লাহর অথবা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর, এরকম অনেক কবিতা, যেমন বিদ্রোহী কবিতা, আমরা কিন্তু শুনে শুনে সেই কবিতা যত পাঠক ছিল তার চেয়ে শ্রোতা বেশি। তো এই যে বাচিক শিল্পী, তারা কিন্তু কবিকে বাঁচিয়ে রাখে। আর আরেকটি বিষয় সাহিত্যের ভাষায় ছিল পার্গেশন। পার্গেশনটা হচ্ছে যে আত্মার বিশুদ্ধিকরণ। ধর্মীয়ভাবে যদি বলি, মেরাজের সময় যেমন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্গেশনের জন্য, আত্মার বিশুদ্ধি করার জন্য উপরে চলে গিয়েছিল, ঠিক তেমনিভাবে অনেকে দেখবেন বিভিন্ন জায়গায় হিন্দুরা অনেক সময় বা খ্রিস্টানরা বিভিন্ন সময় সফরে বের হয়, তাবলিগ জামাতে অনেকে হুজুরা বের হয় চিল্লার জন্য, কেন? আত্মার বিশুদ্ধি করার জন্য। যে যেভাবে দেখে, আমরা হজেও যাই, ঠিক তেমনিভাবে যারা সংস্কৃতি কর্মী আছে তারা কিন্তু আত্মার বিশুদ্ধিকরণের জন্য, নিজের ভেতরের যে রিপুগুলো আছে সেগুলোকে দমন করার জন্য, মাদকাসক্তি, হিংসা, লোভ, লালসা, যে যত রকম রিপু আছে সেগুলোকে দমন করার জন্য তারা সাহিত্য সংস্কৃতির আসরে বসে। তারা একটি জগতে যায়, সেখানে নিজেদের বিশুদ্ধ সংস্কৃতির মাধ্যমে নিজেদের পরিশোধিত করে। তা আজকে যারা সংস্কৃতিকর্মী আছে তাদেরকে স্বাগত জানাই, লালটুকে কৃতজ্ঞতা যে সংস্কৃতির বহমান ধারাকে এগিয়ে রেখেছে। যুগের পর যুগ ধরে সংস্কৃতি যে বহমান নদীর মতো এগিয়ে চলে, আর সেখানে কিছু মাঝিমাল্লা হয়ে লালটুর মতো কিছু সংস্কৃতির ধারার সাথে সাথে যাত্রী যারা আছে, আমরা যারা পারাপারের যাত্রী, তাদেরকে এগিয়ে নিয়ে যায়। আপনারা সবাই হচ্ছেন পারাপারের যাত্রী এই সময়ের সংস্কৃতি চর্চার এই ঢাকা শহরের, আর লালটু হচ্ছে সেই নাওয়ের মাঝি। তো যুগে যুগে সংস্কৃতির বহমান ধারাকে এই ধরনের কিছু ত্যাগী কর্মীরা এগিয়ে নিয়ে গেছে, আর যারা যাত্রীরা তারা সেই নদী ভ্রমণের, সমুদ্র ভ্রমণের বা সেই খেয়া পারাপারের স্বাদ পেয়েছে। তা আমার বাবা আমাকে কবিতা লিখে দিয়েছে, আমি আবৃত্তি করেছি, যার কারণে কবিতার
আমার ভেতরে ঢুকেছে, কবিতার রস ঢুকেছে, সংস্কৃতি জগতে আমি নিজেকে আত্মনিবেদন করেছি, যার কারণে আমি আমার ছেলেকেও নিয়ে আসি, আমার স্ত্রীকে নিয়ে আসি। অর্থাৎ সংস্কৃতির যারা চর্চা করে তারা যুগ থেকে যুগে যুগান্তরে এবং বংশ পরম্পরায় এবং তারা সেই সংস্কৃতি ধারাকে এগিয়ে রেখেছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি লালটুর আগের প্রজন্ম তারাও নিশ্চয়ই সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট ছিল, অথবা সে এমন কারো সংস্পর্শে এসেছে যে সংস্কৃতি চর্চা করেছে। তা আমি যেটি মনে করি আপনারা এক একজন হচ্ছেন এই সময়ের এই যে অপসংস্কৃতির এই অন্ধকার যুগে আমাদের সংস্কৃতি, আমাদের দেশজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এক একটা ঝান্ডা আপনারা হাতে নেবেন। এবং আজকে যে আপনারা 3 মাসের প্রশিক্ষণ নিয়েছেন, এই প্রশিক্ষণটিকে চালু রেখে সবসময় নিজেকে আত্মশুদ্ধ করে এবং উচ্চারণ এবং যে আরও যে বিভিন্ন মুখের ব্যায়াম আছে, কবিতা চর্চার যে বিষয়গুলো আছে সেগুলোকে চালিয়ে যাবেন। একটি কবিতা মঞ্চে আবৃত্তি করার আগে অন্তত 1000 বার নিজেরা চর্চা করবেন এবং বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে আপনারা কবির কবিতাটাকে সবার কানের মধ্যে পৌঁছে যাবেন এবং আপনাদের পরবর্তী প্রজন্মকেও এই সংস্কৃতির সাথে যুক্ত করবেন, সংস্কৃতি চর্চার সাথে। আজকে অসাধারণ সুন্দর মননের আয়োজনে আমি নিজেকে উপস্থিত থাকতে পেরে কৃতজ্ঞ, আমি নিজেকে ধন্য মনে করছি এবং বৈঠকের সাথে সবসময় ছিলাম, থাকবো। যতটুকু কষ্ট হয় ম্যানেজ করে নিতে হয়। তারপরে অনুরোধ করবো যে নেক্সট প্রোগ্রামগুলো যাতে শুক্রবার হয়, যাতে থাকার পরিপূর্ণ সৌভাগ্য থাকে। কারণ এভাবে লুকিয়ে লুকিয়ে চাকরি ফাঁকি দিয়ে সংস্কৃতি চর্চা করলে যে অন্য সংস্থানের যে চাকরি সেটি চলে যাবে। তা আমি একটু বেশি উপরের চাকরি করে দেখে এখনও বেঁচে আছি, নাহলে লালটুর যতগুলো অনুষ্ঠানে অফিস ফাঁকি দিয়ে অ্যাটেন্ড করেছি, আমার আন্ডারে কেউ থাকলে তার চাকরি থাকতো না। তা আমি মনে করি নেক্সট প্রোগ্রামগুলো সে আমাকে কথা দিয়েছে শুক্রবার চেষ্টা করতে, যদি হল না পাই আমি হল দিব। যমুনাতেও কিন্তু আমার 3টা হল আছে এবং ভাড়া আমি দেব। আমার 1 লক্ষ স্কোয়ার ফিট এরিয়া আছে, এর অনেকগুলো অনুষ্ঠান হয়। লালটু নিজেও আবৃত্তি করেছে, শিমুল মোস্তফা, জয়ন্তদা, রূপ চক্রবর্তীর মতো খ্যাতনামা ব্যক্তিরা আবৃত্তি করেছে। তা আমার ওখানে নিয়মিত সংস্কৃতি চর্চা করি, আমার নিজের উদ্যোগে চলতে থাকবে, সংস্কৃতি চর্চা চলতে থাকবে। আমাদের আজকের শপথ হবে আমরা আমৃত্যু এই চর্চা চালিয়ে যাও। এটা অসাধারণ মজার একটি পৃথিবী। এই যে যারা নেশাগ্রস্ত, যারা হিরোইন খায় বা অন্য মাদকাসক্ত, তারা যেরকম ওই নেশার মধ্যে বুঁদ হয়ে থাকে, একবার যদি সংস্কৃতির এই জগতের মজা পান, এখান থেকে বেরোনো কেউ পিটালেও আপনি বেরোতে পারবেন না। এটা একটা অসাধারণ আত্মশুদ্ধির এবং আত্মসন্তুষ্টির একটি পৃথিবী। এই পৃথিবীতে আত্মনিবেদন করুন, সুস্থ সংস্কৃতির চর্চা এগিয়ে রাখুন। ধন্যবাদ সবাই।